সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আপনারা জানেন যে বাংলাদেশ কেন সারা পৃথিবীর মুসলমানদের কাছেই ঈদ সীমাহীন আনন্দ নিয়ে আসে, কিন্তু পেশাজীবী হিসেবে চিকিৎসকদের জীবনে ঈদের আনন্দ দায়িত্ব যেভাবে আমরা বলি না, কিন্তু একটু অন্যরকমভাবে আসে। ঈদের বিশেষ অনুষ্ঠান সেবায় আনন্দ, আমরা কথা বলবো চিকিৎসকদের অভিজ্ঞতা নিয়ে। আমাদের আজকের আয়োজনে তিনজন অতিথি উপস্থিত হয়েছেন, তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক একই বিভাগের, এবং একই সঙ্গে আছেন ডাক্তার মিনহাজ উদ্দিন আহমেদ, সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে এবং দর্শকদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই, সেবায় আনন্দ এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। আমি শুরুতেই ডাক্তার ফারজানা রহমান আপনাকেই জানতে চাই আপনার কাছে যে ঈদ তো নানাভাবে আসে, চিকিৎসকদের জীবনে আসে। আমি যদি একজন নারী হিসেবে আপনাকে জিজ্ঞেস করি যে এই যে ছোটোবেলায় যে ঈদ কাটিয়ে এসেছেন বা এখন যেভাবে ঈদ করছেন, ছোটোবেলার কোন স্মৃতিগুলো এখনও মনে হয় যে ওটাই আসলে একেবারে সেরা ঈদ ছিল, এরকম একটু স্মৃতি আপনার কাছে জানতে চাই। অ্যাকচুয়ালি ছোটোবেলার ঈদ আর এখনকার ঈদ টোটালি ডিফারেন্ট। ছোটোবেলায় আনন্দ আর আনন্দই ছিল, এবং আনন্দ ভাগাভাগির ব্যাপারটা ছিল যে রিলেটিভদের সাথে অথবা ফ্রেন্ডসদের সাথে। তখন কোনো রেসপন্সিবিলিটি ছিল না, সমস্ত রেসপন্সিবিলিটি বাবা মার কাছে ছিল। এখন যেমন আপনি অ্যাজ এ ডক্টর বলেন, অ্যাজ এ ওমেন বলেন, অ্যাজ এ ডক্টর হিসেবে আমার প্রফেশনাল একটা লাইফ আছে, সেখানে আমার বা হাসপাতালের প্রতি দায়িত্ববোধ তো রয়েছে, এবং অ্যাজ এ ওমেন বলেন, মা হিসাবে অথবা স্ত্রী হিসাবে অথবা বোন হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন উপকরণে মানে বিভিন্ন নামে দায়িত্ববোধ তো রয়েছে। তো ছোটবেলার ঈদে যেহেতু কোনো রেসপন্সিবিলিটি ছিল না, আনন্দই আনন্দ ছিল। সেখানে এই যে ঈদের সময়ে কাপড় পাওয়াটা, বিশেষ করে বাবা মার কাছ থেকে ঈদে নতুন জামা পাওয়াটা, সেটা খুব আনন্দের মনে হতো। বা কোনো দায়িত্ব ছিল না, যখন ইচ্ছে হতো ঘুরতে যেতাম বান্ধবীদের বাসায় অথবা আত্মীয় স্বজনদের বাসায়, কিন্তু সেটা এখন আর হয়ে ওঠে না। এখন যেহেতু একটা রেসপন্সিবিলিটি চলে এসছে হসপিটালের প্রতি, বাসার প্রতি, বাসার মেম্বারদের প্রতি রেসপন্সিবিলিটি আছে, বা গেস্ট আসবে, সেটা অ্যাকচুয়ালি এখন সেই আগের মতো এখন আর হয়ে ওঠে না। ডাক্তার মিনহাজ, আপনার কাছে জানবো যে অনেকে বলে বা আপনারাও অনেক সময় স্মৃতিচারণে বলেন যে ঈদের সময় হাসপাতালে থেকে আপনারা ছুটি পেলেও এক ধরনের রেসপন্সিবিলিটি থেকে যায়, মানে ওই হাসপাতালের সাথে আপনার সংযোগটা কোনোভাবে শেষ হয়ে যায় না, মানে এই বিষয়টি আসলে কেমন? জি, ডেফিনেটলি। কারণ হচ্ছে যে হাসপাতালে কিছু রোগী কিন্তু সবসময় থাকে এবং ভর্তি থাকে, স্পেশালি ঈদের সময়, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে যেই রোগীগুলো বেশি খারাপ সেই পেশেন্টগুলো কিন্তু রয়ে যায়। কাজে ডেফিনেটলি আমাদের দায়িত্ব তো থেকেই যায় সেই ক্ষেত্রে। হয়তো দেখা যায় যে এখন যেহেতু আমরা কিছুটা সিনিয়র হয়েছে, তো সেই হিসেবে হয়তো ঈদের দিনটা কোনো ক্রমে পার পেয়ে যায়, কিন্তু ঈদের আগের দিন পরের দিন অবশ্যই গিয়ে রাউন্ড দিতে হয়, পেশেন্টদেরকে দেখতে হয়, খোঁজ খবর নিতে হয়, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই দেখতে হয়। মানে এটা দুই রকম, মানে একটা এমন হয় কিনা যে মানে এই রেসপন্সিবিলিটিটা একটা অভ্যস্ততা, মানে তেমন হয়তো খারাপও লাগে না, আবার কখনো কখনো দেখা যায় খারাপ লাগে না, ফ্যামিলি টাইমে এমন একটা বিষয় পড়ে গেছে ওটার সাথে হয়তো মিসম্যাচ হয়ে গেল। আসলে ব্যাপারটা একদম দায়িত্বের, নিজের কাছ থেকে দায়িত্ববোধের তাকে দিয়ে যেতে হয়, ব্যাপারটা তাই। আমি ডাক্তার মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাই যে আমরা অনেক চিকিৎসকের সঙ্গে কথা বললাম, আগের ঈদেও বলেছি, এই ঈদেও বলছি, যে যখন আপনারা গ্রামের বাড়িতে যান, একজন চিকিৎসক যখন যান বা একটা স্বনামধন্য প্রতিষ্ঠানের চিকিৎসক যখন যাচ্ছেন, তখন কি একটা ভিড় পড়ে যায় কিনা, বা অনেকের অপেক্ষা থাকে কিনা যে ঈদে আসলে হয়তো আমি একটু দেখিয়ে নিলাম যে আমি ঠিকঠাক মতো চলছি কিনা, এমন হয় কিনা? আমি তো অ্যাকচুয়ালি ফোনেই অনেকে মানে আমাকে বলে যে আসেন একটু ঈদের সময় বা যে কোনো সময় আসেন আমাদেরকে একটু। আমি অবশ্য এক সময় আগে আমি আমার দেশের বাড়িতে চেম্বার করতাম প্রতি শুক্রবার। কোথায় সেটি? আমার বাড়ি চাটখিল, নোয়াখালীতে। নোয়াখালীতে করতেন। তো ওখানে অনেক রুগী আমাকে এখনও ফোন দেয়, ফোনে চিকিৎসা দেওয়া লাগে।
তো দেখে চিকিৎসা দেওয়া আর ফোনে চিকিৎসা দেওয়া অ্যাকচুয়ালি একটু পার্থক্য। বটেই। তো ওনারা চায় যে হয়তো একবার এসে দেখে যায়, তো ওইরকম ঈদের সময় যদি ওনারা বলে তখন আসলে আমি চাই যে একবার একটু দেখে আসার জন্য। তো এরকম যখন গেলাম তো অনেক লোক আসে দেখানোর জন্য। আমার আত্মীয় স্বজন তো আসে, আশেপাশের বাড়ি থেকেও অনেকে আসে, এবং তাদের এই এক্সপেকটেশন তো অ্যাকচুয়ালি রিয়েল এক্সপেকটেশন। আমার আত্মীয় হিসাবে ওদের একটা অধিকারও আছে, দায়িত্ব আছে আমার, সব মিলিয়ে এটাকে আমি উপভোগ করি। ওখানে সবাই আসে, কেউ কেউ আবার বাসা থেকে অনেক গিফট নিয়েও আসে, ছোট ছোট দেখা যায় খাবার নিয়ে আসে, ফল নিয়ে আসে। আমি ওগুলোকে খুব, আমার বাবা মাও যায়, ভাই বোনরাও যায়, দেখে যে সবাই আসছে, এসে কিছু না কিছু নিয়েও আসে। আমি খুব এনজয় করি ওইটাকে। ডেফিনেটলি এটা আমার জন্য অবশ্যই। আমি ডাক্তার ফারজানা রহমান, মানে এখানে হয় কি যে একটা রোগীর সাথে আমরা যতভাবেই ডাক্তারদেরকে দেখি না কেন, মানে বাংলাদেশে দেখবেন যে আমাদের দেখার চোখটা একটু অন্যরকম। আমরা একটু সমালোচনার চোখে, নেতিবাচক চোখে দেখি, কিন্তু দেখা যায় যে একটা চিকিৎসকের সঙ্গে যখন তিনি সুস্থ হয়ে যান, তার সঙ্গে যে একটা সংযোগ থাকে, এটি কতদূর পর্যন্ত সেই সম্পর্কটা যায়। দেখা যাচ্ছে যে বছর বছর পার হয়ে যাচ্ছে কিন্তু ওই সংযোগটা কমছে না। মানে হয়তো আমি অনেকের ফেসবুকেও দেখেছি যে হয়তো গ্রাম থেকে একটা দেশি মুরগি তার জন্য নিয়ে এসছেন, মানে দেখতে হয়তো অনেকে মনে করে যে অন্যরকম, কিন্তু এইটাও কত রকম আনন্দ দেয়। মানে এটা আপনার জীবনে হয় কিনা আসলে? এটা তো অবশ্যই হয়। অ্যাকচুয়ালি দেখা যায় যে এই যে একটা রোগী আমাকে পছন্দ করছে, এটা ডেভেলপ করলো কিভাবে? আমার প্রতি রোগীর আস্থা থেকে, তাই না? রোগী যখন আমার কাছে আসলো তখন আমি তাকে চিকিৎসা দিলাম, এবং তার চিকিৎসার মাধ্যমে ওনার যে উপসর্গগুলো ছিল সেগুলো রিলিভ হয়ে গেছে, মানে উনি সুস্থ হয়ে গেছে। এই যে ওনার এই সুস্থতা হওয়ার পেছনে ওনার যে একটা আস্থা আমার উপর ডেভেলপ করেছে, সেই থেকেই কিন্তু আসলে ভালো লাগা একটা ব্যাপার কাজ করে। অনেক সময় দেখা যায় যে এই ভালো লাগা থেকেই দেখা যায় যে বছরের পর বছর হয়তো বা রোগীটা অনেক দূর থেকে, বিশেষ করে আমি যেখানে চেম্বার করি দেখা যায় যে ম্যাক্সিমাম পেশেন্টগুলোই দেখা যায় যে ঢাকার বাইরে থেকে আসে। আমি ইবনে সিনায় বসি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, যেমন কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, ফরিদপুর থেকে, ওখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। এবং দেখা যায় যে ওনারা একবার আসলো যে ঠিক একবার এসে কিন্তু থেমে নেই, এরপরও দেখা যাচ্ছে ওনারা আসছেন। ডাক্তার মিনহাজ, আপনার কাছে জানতে চাই যে ঢাকা মেডিকেল মানে বাংলাদেশের সর্ববৃহৎ মেডিকেল কলেজ বলি বা হাসপাতাল যেভাবে আমরা বলি না কেন, এখানে কাজ করছেন, মানে এই যে একটা যদি প্যাড়ার কথাও বলি যে এখানে যে পরিমাণ রোগের চাপ, বা আমরা নিজেরাই যখন যাই মনে হয় যে কত দ্রুত রিপোর্ট করে বের হয়ে আসবো, সেখানেই প্রতিদিন থাকছেন, এত মানে একটা অস্বাভাবিক পরিস্থিতি, মানে এটা ট্যাকেল দিতে গিয়ে মানে কেমন লাগে আসলে? ডেফিনেটলি এখানে কাজের চাপ অবশ্যই অনেক বেশি, যেহেতু রোগী বেশি। তবে রোগীর মানবিকতার দিকটা আমরা যথেষ্টই খেয়াল রাখার চেষ্টা করি। সবসময় পারি না, স্পেশালি আমাদের জন্য খুব বেশি কষ্ট হয় যে এই রোগীগুলো ফ্লোরে থাকে। আমরা চাই না যে কোনো রোগী ফ্লোরে থাকুক, কিন্তু তারপরেও ফ্লোরে থেকেই চিকিৎসা দিতে হচ্ছে আমাদেরকে। এটাকে যদি আপনি এভাবে দেখেন, যখন সকালে 8টার মধ্যে কাজে ঢুকে যাই, কখন যে আমার সময় শেষ হয়ে যায় আমি নিজেও আসলে টের পাই না, যে কারণ এত বেশি প্রেশার এখানে থাকে, এত বেশি রোগীর চাপ। আর সবচেয়ে বড় কথা কি, ঢাকা মেডিকেলে যেই পেশেন্টগুলো আসে ডেফিনেটলি এগুলো কঠিন, সবকটা পেশেন্টই কঠিন। একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে যে মানে যে গ্রেডের মানুষ আসেন, মানে তাদেরকে যে আপনি একটা কথা বললেই সে বুঝে যাবে ব্যাপারটা, এমন না, এটা তো আরেকটা বিড়ম্বনা। ব্যাপারটা তা না, যে ওনারা সব একটু বেশি সময়, সবাই না, আমি বলছি যে মানে এত কম শিক্ষিত মানুষেরাও আসেন যাদেরকে হয়তো আপনি একটা কথা বুঝাতেই পারছেন না। কাউন্সেলিং এর সমস্যা হয়, এটা একটা বিড়ম্বনার কারণ হয় কিনা অনেক ক্ষেত্রে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়, কিন্তু আসলে আমাদের তো করতেই হয়, আমাদেরকে করতেই হয়। এমনও অনেক পেশেন্ট থাকে যে পেশেন্টগুলো কোনো ইউনিট হয়তো পাচ্ছে না, তারা কোনো কনক্লুশন, উপসংহারে আসতে পারে না, তখন হয়তো সবার সাথে একসাথে বসে আমাদেরকে ডিসিশন নিতে হয়। কাজে শুধু যে পেশেন্ট দেখা তা না, একাডেমিক সেশনগুলো রান করা থেকে শুরু করে অফিস ট্রেনিং সব কিছু একসাথে করতে হয়। কাজে সময় আসলেই কখন যায় টের পান না, টের পাওয়া যায় না। ডাক্তার মোস্তফা কামাল, আপনার কাছে একটু অন্য বিষয়ে জানতে চাইবো। সেটি হচ্ছে যে ঢাকা শহরে অনেকগুলো বিশেষায়িত হাসপাতাল আছে, মানে একটা প্রবণতা অন্যান্য হাসপাতালের, আপনাদের মতো সহকর্মীদেরই, যে কিছু হলেই ঢাকা মেডিকেলে পাঠিয়ে দাও। মানে এটি দেখবেন যে একটা যদি বিএসএমএম এর সামনে একটা ঘটনা ঘটে, সেটিও ঢাকা মেডিকেলে পাঠানোর একটা প্রবণতা, মানে এগুলো অনেক সময় মেজাজও খারাপ হয় কিনা, আপনাদের কি মনে হয়? এটার বিশেষ যে কারণটা সেটা হলো ওই হসপিটালগুলোতে মানে বেডের বাইরে কোনো রোগী রাখা হয় না,
ফলে দেখা যায় যে ওরা না রেখে ফলে আমাদের এখানে আবার কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। আমরা মাটিতে রেখে চিকিৎসা দেই, ফ্লোরে, সিঁড়িতে, এভরিথিং, সব জায়গায়, বাথরুমের সামনেও অনেক সময় রোগী। সেটা আবার একটু অন্যরকমও, মানে এমনও যে ওটাকে একটু ধরলে হয়তো ট্রিটমেন্ট করে দেওয়া যেত। অ্যাকচুয়ালি এটা তো একটা মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল, তো দেখা যায় যে যত ক্রিটিক্যাল পেশেন্টগুলো আছে বাংলাদেশের, যত ক্রিটিক্যাল পেশেন্ট এখানে সব ডিসিপ্লিনের মানুষ থাকার কারণে হয়তো আপনারা পাচ্ছেন। এখানে মাল্টিডিসিপ্লিনারি হসপিটাল যেহেতু যত ক্রিটিক্যাল পেশেন্টগুলো আছে ওনারা হয়তো ভাবেন যে ঢাকা মেডিকেলে আসলে হয়তো বা পেশেন্টের একটা ভালো চিকিৎসা দেয়। তবে এটাও তো ঠিক যে এই যে আপনারা যত ধরনের লোড নিচ্ছেন বা যত টাইপের নিচ্ছেন, এক্সপেরিয়েন্সের দিক থেকে আপনারা তো বোধহয় এগিয়ে যাচ্ছেন। অনেক এগিয়ে যাচ্ছে, এটা তো ঠিক। মানে দেখা যাচ্ছে যে অনেক আনকমন ডিজিজ যেটা হয়তো বা ডায়াগনোসিস হয়নি, কিন্তু যেহেতু আমরা অনেক ফ্যাকাল্টি আছে, আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে এবং আমাদের প্রতি রবিবার একটা সেন্ট্রাল প্রেজেন্টেশনের ব্যবস্থা আছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট তাদের কেসগুলো প্রেজেন্ট করে। তো যে কেসগুলো আনরিজলভ ডায়াগনোসিস হয়নি সেগুলো কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করলে ডায়াগনোসিস করতে পারি। এবং আমি বলবো যে মানে বাংলাদেশে নলেজ গ্যাদার হচ্ছে অনেক। ডেফিনেটলি ম্যাডাম, ডেফিনেটলি বরং এটা একটা ব্লেসিং বলা যায় যে যারা এখানে থাকতে পারছে। অবশ্যই ব্লেসিংস। এবং বাংলাদেশের যেই পেশেন্টগুলো কেউ পারে না, হ্যাঁ, আমাদেরকে সেগুলো সলভ করতে হচ্ছে, সেগুলো সলভ করতে হচ্ছে। তো ডেফিনেটলি আমাদের জন্য একটা ব্লেসিংস তো বটেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার মোস্তফা কামাল, আপনার কাছে জানবো যে এই যে আমরা ঈদের সময় আসলেই পিতা আমাদের, মানে বাবা, তার স্মৃতিটা অনেক বেশি আসে। আমি জানি না আপনার পিতা বেঁচে আছেন কি নেই, এই স্মৃতিগুলো কতটা বেশি আনন্দিত করে এখনো? ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমার বাবা এখন জীবিত নেই, কিন্তু উনি যখন ছিল তখন মানে আমাদেরকে সবসময়, উনি আবার 5 ওয়াক্ত একদম মসজিদে গিয়ে চেষ্টা করতো যে 5 ওয়াক্তই মসজিদে নামাজ পড়তো, ভোরবেলা উঠে ডাক দিত। ঠিক ঈদের সময়ও উনি ঈদের সময় বা ঈদের আগে যে তারাবির নামাজের সময় আমাদেরকে বারবার পড়তে থাকলে বা কোন যে কিছু থাকলে একবার ডাক দিয়ে নিয়ে যেতেন যে চলো চলো যাই বা চলে আসো তাড়াতাড়ি, এরকম করে বলতো। এখন অ্যাকচুয়ালি ওনাকে খুব মিস করি, এরকম কেউ অ্যাকচুয়ালি। এবং এই যে কোরবানির সময়ে যে গরু দেখতে যাওয়ার যে একটা আনন্দ, মানে সেই যাওয়ার স্মৃতিও, হ্যাঁ, এটা আমার এগুলো মনে আছে। আমি সবসময় আমার বাবার সাথে হাটে যাইতাম, তো কাদা টাদা থাকতো, ওগুলো বৃষ্টি থাকতো, ওর মধ্যেও মানে উনি আমাকে ধরে ধরে নিয়ে যাইতো, দামাদামি করা, ওগুলা খুব এনজয় করতাম বাবার সাথে আর কি। এখন আমি একাই যাই আমার অন্যদের সাথে, কিন্তু ওই জিনিসটা এখন আর মানে। উনি কতদিন আগে বিদায় নিয়েছেন? 8-10 বছর আগে। এর মাঝে অনেক স্মৃতি আসলে অ্যাকচুয়ালি ওনার সাথে, নামাজ পড়তে যাওয়া, তারাবিতে যাওয়া, ভোরবেলা উঠে নিয়ে যাওয়া, খুব এগুলো অনেক মিস করি। বা ঈদের দিন খুব সকালে উনি আগে উঠে সবাইকে ডাকাডাকি করে উঠানো, গোসল করানো, এগুলো এখন তো আর কেউ ডাকেও না, ডাকের কেউ নাই। আচ্ছা, আমি ডাক্তার ফারজানা রহমান আপনার কাছে জানতে চাই, আপনি তো মানে সহকর্মীর কথা শুনে ইমোশনাল হয়েছেন, মানে ঈদের এই জায়গাটা সব থেকে বেশি প্রেশাস কিনা, যে আমরা এত আনন্দের মধ্যেও আমরা দেখা যাচ্ছে যে একেবারে ঈদের সকালে হয়তো কবর জিয়ারত করতে চলে গেছি বা হচ্ছে কোনো না কোনোভাবে স্মরণ করছি, একটু যদি বলেন। সরি, অ্যাকচুয়ালি আমার বাবা আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ববান। উনি মারা গেছেন অনেক বছর আগে, 2006 সালে উনি মারা গেছেন। তো যে বছর উনি মারা গেলেন সেই বছর আমাদের ঈদ শুরু হয়েছে কবর জিয়ারতের মধ্য দিয়ে। এখনো আমার আসলে বাবার কথা মনে হলে চোখ দিয়ে জল চলে আসে, আমি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, 18 থেকে 19 বছর হয়ে গেছে যে আমার বাবা মারা গেছেন, কিন্তু বাবার কথা মনে হলে এখনো আমার চোখে জল চলে আসে। বাবা আমার জীবনে এত মূল্যবান একজন ব্যক্তিত্ব ছিলেন। মানে সেই সময়ের কিছু সুখের স্মৃতিও আপনি আমাদের শোনান, যদি ইমোশনাল হয়েছেন। আমি নিজেও বাবা হারা একজন, মানে আছে না যে বাবার কাছে কন্যারা সব থেকে বেশি একেবারে অন্যরকম জায়গা নিয়ে থাকে, সেই জায়গায় কোনো স্মৃতি যদি বলেন আর কি, ঈদের সময়ের স্মৃতি।
হ্যাঁ, ঈদের সংস্কৃতি দেখা গেছে যে মানে অ্যাকচুয়ালি এটা তো আর আমি বলতে পারবো না, তবে জানা গেছে যে আমার বয়স যখন 2 বছর বয়স, ও আচ্ছা। তখন দেখা গেছে যে আমার দাদা অনেক আগে মারা গেছেন। তো দাদি তো দেশের বাড়িতে থাকতেন, গ্রামের বাড়িতে থাকতেন। আমার বাবা দেশের বাড়িতে ঈদ করতে যাবেন আমার দাদির সাথে, আমাকে নিয়ে গেছেন। মানে ছোট্ট সেই 2 বছরের শিশু আমি আমার বাবার সাথে চলে গেছি। তো সেখানে দাদা বাড়িতে ঈদ করেছি দাদির সাথে। সেটা অত ভালো মনে নাই, কিন্তু ওইটা আমার মনে আছে যে আমার বাবা আমার কাছে এতটাই প্রিয় ছিলেন যে 2 বছর বয়সে বাবার সাথে চলে গেছে। মানে আপনাকে বাদ রেখে যাননি আর কি। জি, বাদ রেখেছেন। পরে ডাক্তার মিনহাজ, আমি আপনার কাছে পরিবারের গল্প একটু শুনতে চাই যে মানে এই সময়ও তো আসলে ঈদ আসছে, সমস্ত কিছু বাদ দিয়ে আসলে পরিবারটাই মূলে থাকে কিনা? না, সব বাদ দিয়ে পরিবার, হ্যাঁ পরিবার তো এখন আসলে আমার যদি বাবা মার কথা বলি, আমি খুব ছোট বয়সে আমার মাকে হারাই। আমার বয়স তখন মাত্র 12, আর বাবা মারা গেছেন সেটাও 15 বছর হয়ে গেল আজকে। তো হ্যাঁ, আমার সহকর্মী ওনারা যখন ওনাদের বাবা মার কথা বলছিলেন, আমিও আসলে ইয়ে হয়ে গেলাম যে হ্যাঁ, আমারও তো একসময় খুব সুন্দর একটা ঈদ কাটতো। তো যাই হোক, এটাই প্রকৃতির নিয়ম মনে হয়, এটাই প্রকৃতির নিয়ম। বাবা থাকবে না, মা থাকবে না, এটাই প্রকৃতির নিয়ম। সেটা গেল। এখন নিজের সংসার, নিজের সন্তান। এখন সন্তানদের জন্য অনেক বেশি মায়া, অনেক বেশি হ্যাঁ, এখন সংসারের প্রতি টান তো অবশ্যই অনেক বেশি। আমার 2টো মেয়ে, ওদের জন্য তো সব কিছুই আমার। আর আরেকটা কথা হচ্ছে যে তারপরও যতই সংসারের টান থাকুক, দায়িত্ব অবশ্যই ভুলে যাওয়া যায় না। স্পেশালি আমি বলবো যে ঈদের সময়গুলোতে আমি যখন কনসালটেন্ট ছিলাম, তখন কোভিড এরাতে কনসালটেন্ট ছিলাম, তখন তো ঈদের সময় আমাদের কোভিড ডিউটিগুলো করতে হতো আমাদের, এবং ওই ডিউটিগুলো কিন্তু খুবই কষ্টদায়ক ডিউটি ছিল। টানা হয়তো 15 দিন ডিউটি পড়তো, এবং জীবনের সব থেকে কঠিন সময় কি এখানেই পার করেছেন কিনা? আমি বলবো আমি অ্যাকচুয়ালি কোভিডের হেড ছিলাম আমাদের, এবং নারায়ণগঞ্জ থেকে কোভিড শুরু। আমি খানপুর হাসপাতালে কোভিডের ডিউটিতে থাকতাম, এবং ওই সময়ে ঈদ করাটাতে যে কতখানি কষ্টকর ছিল, স্পেশালি কোরবানির ঈদটা যেটা কোভিডের সময়, এবং পিপি পরে থাকতাম। যখন মনে হতো যে, এবং মানে বাসায় সেবার আমাদের কোরবানি দেওয়ার মতো মানুষ ছিল না, যেহেতু আমি ডিউটিতে, এবং আমি একটা নির্দিষ্ট সময়ের আগে বের হতে পারবো না ডিউটি থেকে। আর বের হওয়ার পরেও আমাকে আবার আলাদাভাবে কোয়ারেন্টাইনে থাকতে হতো। মানে ঈদের জন্য আলাদা কোনো সময়, ঈদের জন্য আলাদা কোনো সময় অ্যাকচুয়ালি তখন ছিল না। বাচ্চারা হয়তো ফোন করতো, ফোনে কথা হইতো আলাদা রুমে থেকে, এতটুকু পর্যন্তই। কোভিডের টাইমের ঈদগুলো আসলে খুব ডাক্তারদের জন্য দেখেন যে মেনে নেয়া যে আপনার ঈদ এসে গেছে, কোরবানি এসেছে, কিন্তু একটা স্পেশাল ফোর্স হিসেবে থাকা, হয়তো এরকম কোভিড কেন, আরো এরকম 10টা মহামারীও যদি আসে দাঁড়িয়ে যাবেন তো ইনশাআল্লাহ। এই দাঁড়াতে পারাটা অবশ্যই একটা অন্যরকম ব্যাপার। অবশ্যই। আমি ডাক্তার মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাই যে দেখেন, শপথ তো আমরা অনেকেই নেই, আমরা স্কুলে নিচ্ছি, কলেজে নিচ্ছি, শপথের বক্তব্য যতই 2-1 লাইন পরিবর্তন হোক, মূল নির্যাস তো আসলে একই রকম। কিন্তু এই আমরাই যখন দেখছি যে এই চিকিৎসকদের মধ্যেই কেউ যখন ক্রমাগতভাবে স্খলন করছে আর কি, স্খলন নৈতিক আছে, নানানভাবে আছে, রোগীরা যখন নানাভাবে গালাগালি করছে, গণমাধ্যমে হয়তো অনেক খারাপভাবে রিপোর্ট হচ্ছে, আমি ভুল চিকিৎসা অপচিকিৎসা ওই জায়গাতে যাচ্ছি না, স্খলনের জায়গায় যাচ্ছি। সেই জায়গাটা আসলে পোড়ায় কিনা আমাদের চিকিৎসক হিসেবে। যেমন আমিও যখন একজন গণমাধ্যম কর্মী, যখন আমি দেখছি যে একটা জায়গায় হয়তো কেউ চাঁদাবাজি করছে, অথবা অহেতুক একজন চিকিৎসককে ভয় দেখাচ্ছে, আপনি হয়তো ওই বাঁচার জন্য হয়তো রেফার করে দিলেন, রোগীটা হয়তো মাঝপথে মারা গেল, আপনি হয়তো জানলেন যে আমি ওই ডিশোল্ডারিংটা করলাম, এগুলো আমাদেরকে পোড়ায় কিনা, কতটা পোড়ায়? মানে আমি এটা আমার সাংবাদিকতা জায়গা থেকে বলছি, আপনার জায়গা থেকে বলছি যে এই শপথের ব্যত্যয়টা যখন ঘটে তখন নিজেদের খারাপ লাগে কিনা অনেক। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি, এটা যথার্থই। একজন রোগীর জন্য আমরা খুবই আসলে হৃদয় দিয়ে কাজটা করি, মানে ভালো করতে পারলে আমাদের খুবই ভালো লাগে। একটা রোগী যখন ডায়াগনোসিস করি তখন ভিতর থেকে এত আনন্দ লাগে। একটা রোগী আমি প্রায় 3 মাস থেকে দেখতেছি, কিন্তু ওই রোগীটা ডায়াগনোসিস হচ্ছে না, শুধুমাত্র ও কিছু পরীক্ষা নিরীক্ষা একটু করতে পারতেছে আর একটু করতে পারতেছে না,
ফলে সবগুলো একসাথে করতেছে না, দুইটা পারে, পরের মাসে দুইটা করে, তারপরের মাসে দুইটা করে, একটু দাম বেশি বলে ওগুলো একদম লাস্টে করছে। 3 মাস পরে এসে গতকালকে যখন মানে কতদিন পরে হয়তো আমি ওই সময় ডায়াগনোসিসটা মনে মনে ঠিক করে রাখছি, কিন্তু এটা 3 মাস পরে এসে এখন ডায়াগনোসিস হয়েছে। আমিও খুব মানে আবেগে আপ্লুত হয়েছে যে হ্যাঁ, আমি ডায়াগনোসিসটা আমার সাথে মিলছে। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু চেষ্টা করি রোগীদের জন্য কিন্তু সবসময় হয়তো রোগীরা বা রোগীর আত্মীয় স্বজনরা হয়তো এই জিনিসটা অনেক সময় বুঝে না, সেই জন্যে আসলে ওরা আমাদেরকে ভুল বুঝে হয়তো অনেক সময় চেষ্টা করে, ভুল বুঝে। অনেক রকম আসলে আছে, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আছে, এমনও আছে, আমি আপনার কাছে প্রশ্নটা করব যে একজন হয়তো ক্যান্সারের 4th স্টেজে চলে গেছেন, যার কাছে হয়তো প্যালিয়েটিভ কেয়ার ছাড়া কিছুই নাই, কিন্তু ওই হাসপাতালেরই একজন চিকিৎসক বলে ফেললেন যে রোগীর সাথে আমরা কথা বললাম, রোগী হয়তো বলল যে ঠিক আছে, তুমি যদি এত টাকা নিয়ে আসতে পারো তোমার রোগী সুস্থ হয়ে যাবে আর কি। তিনি হয়তো গরু বিক্রি করে টাকা নিয়ে আসছেন, কিন্তু সেখানকারই একজন হয়তো জুনিয়র চিকিৎসক হয়তো ধরে ফেললেন যে উনি যে তাকে বাঁচানোর হোপটা দিলেন, এখানে আসলে বাঁচানোর পথ আসলে এরকম নাই আর কি। মানে আমি ওই জায়গাটাতে কথা বলছি আর কি। আমরা মানুষ হিসেবে স্খলন কিন্তু সবার আছে, প্রত্যেকটা প্রফেশনে আছে, আমার প্রফেশনে আছে, আপনার প্রফেশনে আছে, মানে সেটি পোড়ায় কিনা, মানে একটা পুরো কমিউনিটির যখন 1 জন 2 জন 5 জন হয়তো স্খলনের দিকে যাচ্ছে, এটি একটা যন্ত্রণার কারণ হয় কিনা অন্যদের জন্য। এটা তো অবশ্যই একটা যন্ত্রণার কারণ। বিবেকের যদি স্খলন হয় সেক্ষেত্রে তো আসলে এই কাজটা উনি এইটার থেকেই তো উনি যে কাজটা করেছেন, এই কাজটা তো আমি বিবেকবান হিসাবে আমার অবশ্যই খারাপ লাগবে। একটা পেশেন্ট যখন স্টেজ 4 ক্যান্সার আছে, তার প্যালিয়েটিভ চিকিৎসা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। মানে এটা তো আমরা সাদা চোখে আমরাও বুঝি, মানে এতটুকু বোঝার তো ইয়ে হয়েছে, জাস্ট উনি ওয়েট করছেন যে কবে আল্লাহ হুকুম করবেন উনি চলে যাবেন, এই অবস্থায়। আর একটা ক্যান্সারের পেশেন্টের চিকিৎসায় অনেক খরচ, শুধু যে খরচ তা না, অনেক মেন্টাল ট্রমাও ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের জন্য। এই অবস্থায় যখন একটা পেশেন্ট মারাই যাবে, তার জন্য আরও কিছু টাকা, নিজের একটা গরু বিক্রি করার টাকা, হয়তো এই গরুটা দিয়ে তার সংসার চলে, তাই না? তো এটা তো আসলে বিবেকের স্খলন ছাড়া আর কিছুই না। আমি আসবো, আমরা আরো একটু ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মিনহাজ, আপনার কাছে জানবো যে অনেক সময় দেখা যায় না যে চিকিৎসক, যেমন ডাক্তার মোস্তফা কামাল বলছিলেন যে মানে একটা রোগীর কত রকম জার্নি, তিনি সহজ পরীক্ষাটি আগে করছেন, জটিলটা হয়তো পরে করছেন, আবার অনেক সময় দেখা যায় যে উনি নিজে নিজে ওষুধ বাদ দিয়ে দিলেন, যে এই দুইটা উনি আর কিনতে পারছেন না। কিন্তু একজন চিকিৎসক যখন কোনোভাবে একটা রোগীকে ওই পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারছেন, এই পেরেশানিটা কতটা যন্ত্রণা দেয় আপনাদেরকে? হ্যাঁ, অনেক আসলে অনেক যন্ত্রণা দেয়। তবে সেক্ষেত্রে মানে আমরা যেটা চেষ্টা করি যে পেশেন্টকে আগে একটু বাছাই করে দেওয়া, যদি দেখি যে উনি আসলেই করতে পারবেন না, তখন পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে থেকে একদম বাছাই করে যেগুলো একদম না করলেই না হবে, বা এই মুহূর্তে না করলে আমি কোনোভাবেই ডিসিশন নিতে পারবো না তার রোগের ডায়াগনোসিসের ক্ষেত্রে অথবা ট্রিটমেন্টের ক্ষেত্রে, বলি যে বাবা তাহলে কমপক্ষে আপনি এতটুকু করেন। তবে কথা হচ্ছে কি, আমরা বেশিরভাগ সময় আসলে পারি না মানে আমরা যেহেতু সরকারি হাসপাতালে কাজ করি, আর এখানে যেই শ্রেণীর পেশেন্ট আমরা ডিল করি এরা আসলেই দরিদ্র। হাসপাতালে সমাজসেবা আছে, কিন্তু সমাজসেবা আপ টু সার্টেন লিমিট, 50,000 টাকা নিতে গিয়েই তো মানে এক্স্যাক্টলি মানে কত ঘোরাফেরার ব্যাপার আছে। ওটা হচ্ছে যে প্রথমে পেশেন্টটাকে ইনভেস্টিগেশন গুলো করতে হয় নিজের টাকায়, নিজের টাকায় করে রিসিপ্টটা জমা দিতে হয়, তারপর ওনার টাকা, কিন্তু প্রথমে তো ওনাকে ওনার টাকাটা দিয়ে করতে হচ্ছে, এটা একটা সমস্যা হয়েছে। আমি মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাই যে আরেকটি বিড়ম্বনা, আমরা সাংবাদিক যেহেতু আপনাদের সঙ্গে কাজ করি অনেকদিন ধরে, মানে মাঝে মাঝেই আমাদের কাছে হয়তো মানে আইসিইউ এর জন্য মানুষ রিকোয়েস্ট করছে, পারছি না, একদিন ধরে চেষ্টা করে পারলাম না, এবং তিনি যে ওয়ার্ডে ছিলেন সেখান থেকে মারা গেলেন। আপনাদের মেডিসিন ওয়ার্ডে তো এই ঘটনা আরও অনেক বেশি ঘটার কথা, আপনি বাইরের রোগী তো অনেক দূরের কথা, আপনি বুঝতে পারছেন তার আইসিইউ দরকার, কিন্তু কোনোভাবেই ম্যানেজ করা গেল না। এই পোড়াটা কেমন পোড়া, মানে এইটা কি প্রতিনিয়ত আপনারা ফেস করছেন কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমি সবচেয়ে বেশি ফেস করি, কারণ আমি এখনও আইসিইউর একদিনে আমরা আইসিইউতে একটা মেডিসিনের সব অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একদিন করে ওখানে রাউন্ড দিই। আচ্ছা, আমারও একদিন রাউন্ড আছে। তো আমি যাই দেখি যে এত রুগী ওয়ার্ড থেকে প্রায় 4 গুণ 5 গুণ মানে কল মানে ভর্তির জন্য আসে, এবং ওগুলো অ্যাকচুয়ালি আইসিইউ লাগবে, কিন্তু আমাদের তো মাত্র 10টা বেড, মেডিসিনের আইসিইউ 10টা বেড, সেন্ট্রাল আইসিইউতে আসছে ওখানে 20টা বেড, কিন্তু এখানে 10টা বেডের মধ্যে দেখি যে আমরা
কত মানে 10 গুণ 5 গুণ 10 গুণও রুগী আছে যেগুলোকে অবশ্যই মানে ভর্তি মানে আইসিইউ লাগবেই, কিন্তু আমরা দিতে পারতেছি না। এটা তখন মনে হয় যেন একটু সাপোর্ট যদি দেওয়া যাইতো রুগীটা বেঁচে যাইতো। খুব কমন জিবিএস এর একটা রোগ আছে জিবিএস, এদেরকে একটু 4-5 দিন সাপোর্ট দিতে পারলেই ওরা বেঁচে যায়। ডাক্তার ফারজানা রহমান আপনার কাছে জানবো, বাংলাদেশে যত কনফারেন্স হয় ইন্টারন্যাশনাল, আপনারা যখন দেশের বাইরে যাচ্ছেন বা বাইরের স্পিকার বলি বা যেভাবে বলি না কেন, তারা যখন দেশে আসছেন, ফ্যাকাল্টি যারা আসছেন, এই যে নলেজ শেয়ারিংটা সবই হচ্ছে। মনে করেন আপনি আমেরিকাতে এখন যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, আপনি বাংলাদেশে বসে এটা জেনে গেলেন, জি। কিন্তু এই প্রয়োগের জায়গায় গিয়ে যখন আপনি দেখেন আপনার হাসপাতালে ওষুধ নাই, বেড নাই, আইসিইউ নাই, শয্যা নাই, বা অনেক সীমাবদ্ধতায় কিছুই করতে পারছেন না, মানে এইটার কত কষ্টের। এটা তো একটু কষ্টেরই আছে, কিন্তু দেখা যায় যে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনারে আমাদের বিদেশে যাওয়ার সুযোগ অ্যাকচুয়ালি খুবই কম, যেহেতু সরকারি ছুটি নিয়ে তারপর যেতে হয়। তো ওনারা আমাদের প্রোগ্রামগুলোতে আসেন, এখানে নলেজ তো শেয়ারিং হয়, কিন্তু আমাদের তো সোর্সটা লিমিটেড, কনস্ট্রেইন লিমিটেড সোর্সের মধ্যে থেকেই আমাদের কাজ করতে হয়। এর মধ্যে থেকেই যে যতটুকু পারা সম্ভব ততটুকুই আমরা করি। যেহেতু আমরা টারশারি মেডিকেল কলেজ হসপিটালে আছি, তবুও আমাদের কিছুটা সুযোগ আছে, যেটা প্রাইমারি বা সেকেন্ডারি হেলথ কেয়ার সার্ভিস যারা আছে তাদের সুযোগ আরও কম। আমরা চেষ্টা করি লিমিটেড কনস্ট্রেইনের সুযোগ সুবিধার মধ্যেই যতটুকু করা যায়, কিন্তু এটা তো অবশ্যই পীড়া দেয়, যেহেতু আমি যে লেটেস্ট যে সার্ভিস যেটা আছে সেটা প্রোভাইড করতে পারছি না। ডক্টর মিনহাজ আপনার কাছে জানবো যে কোরবানি ঈদ আসলে যিনি ডায়াবেটিক পেশেন্ট বা হাইপারটেনসিভ যেভাবে আমরা বলি না কেন, মানে উনি তো আর ওই লাগাম রাখতে পারেন না আর কি, প্রচুর হয়তো খাচ্ছেন, গোস্ত খাচ্ছেন, রেড মিটের ব্যাপারে তো আপনারা সবসময় সতর্ক করে থাকেন। যদিও ঈদ হয়ে গেছে, আমরা তো ঈদের ছুটির মধ্যে আছি, মানে গাইডলাইনটা কি বা তাদের মধ্যে পরামর্শ কি, যে ঝোল খাবে না গোস্ত খাবে, খেলে কয় টুকরো খাবে, এই ব্যাপারে আপনারা আসলে কি পরামর্শ দেন? এক একটা রোগে তো আসলে এক এক রকম, তবে কথা হচ্ছে যে এটা তো অবশ্যই ব্লাড প্রেশার তার বাড়াবে, সেই অনুযায়ী তাকে আমরা সবসময় পরামর্শ দেবো যে অবশ্যই কম খাওয়ার জন্য, কিন্তু যেহেতু এটা একটা ধর্মীয় রীতি বা আর তাছাড়া হচ্ছে যে বছরে হয়তো একবারই কোরবানি দেওয়া হয় এবং আমাদের পেশেন্টরা সেটা কনজিউম করেন, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে যথাসম্ভব কম খাওয়ার জন্য এবং তেলের অংশটা ফেলে দেওয়ার জন্য, তেলের অংশটা না খাওয়ার জন্য। তেলটাকে আগেই সরিয়ে নেবার জন্য রান্না করার আগে এটা হতে পারে। এক্স্যাক্টলি, গরুর মাংস যখন কোটা হয় তখনই তেলের অংশটা ফেলে দিয়ে শুধু মাংসের অংশটা কমপক্ষে যেন অতটুকু খান ওনারা, এবং নির্দিষ্ট পরিমাণে, খুব বেশি না। ডাক্তার মোস্তফা কামাল, এই যে গরু কেনাকে কেন্দ্র করে যে এক ধরনের বিড়ম্বনা এবং আনন্দ, এটা মানুষের জীবনে সবসময় আছে। যেমন আমাদের অন্য একটা প্রোগ্রামে অতিথি বলছিলেন যে বাড়ি থেকে প্রেশার থাকে যে লাল গরু কিনতে হবে, সাদা কিনতে হবে, এরকম মানে আপনার পরিবারে আসলে কি ঘটে, কে চয়েস করে দেয়? অ্যাকচুয়ালি আমি গরু একা দেই না, আমরা 3-4 ভাই বোন একসাথে দেই আর কি। মা, আমরা 2-3 ভাই বোন একসাথে দেই, ফলে মার একটা চয়েস থাকে, মা বলে যে এরকম দেখে কিংবা লাল বা কালো। আপনার গরু কেনার যে অভিজ্ঞতা, আপনি ঠকে যাওয়ার দিকের লোক নাকি জিতে যাওয়ার দিকের লোক? অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনে হয় অন্যরা যখন আমি একটা কিনে যখন আনি, যখন দেখি যে আশেপাশের অনেকের থেকে একটু ছোট হয়ে গেছে, মাঝে মাঝে মনে হয়েছে যে না ঠিকই আছে, কখনো ভালো হয়েছে এটা অবশ্য হয় নাই। তবে এখানে একটা জটিল একটা স্মৃতি আছে আমার গরু কেনার জন্য। একবার গরু কিনে নিয়ে আসলাম 4 দিন আগে যে মানে গরু পাই না, হয়েছে যে ঈদের আগের দিন গরু শেষ, তো ওইবার পরের বার করলাম যে একটু আগেই নিয়ে আসি, 5 দিন আগে কিনে নিয়ে আসলাম, এনে রাখার পরে ঈদের আগের দিন মনে হয় গরুটা, আগের দিন বা তার আগের দিন গরুটা প্রায় মানে নেতিয়ে যাচ্ছে। হ্যাঁ, নেতিয়ে যাচ্ছে, খুব অবস্থা খুব খারাপ। আমি তো ভাবছি যে গরুটা মনে হয় অনেক টাকা দিয়ে কিনা, এখন মনে হয় মারা যাবে খুব সম্ভবত। ওই যে অনেক সময় খাওয়ায়, কি খাওয়ায় নিয়ে আসে গরু। পরে আমি তাড়াতাড়ি গিয়ে একজন পশু ডাক্তারকে নিয়ে আসছি, আয়সা ওনাকে দেখায় পরে অ্যান্টিবায়োটিক অনেকগুলো ইঞ্জেকশন দিয়ে দিল। পরে 4-5 ঘন্টা পরে দেখলাম যে কিছুটা আস্তে আস্তে কিছুই খায় না, একদম খাওয়াটা বন্ধ করে দিছে। কিন্তু এই যে মানে আপনার ডাক্তার, যেমন আপনি বুদ্ধিমান বা চিকিৎসক বলে হয়তো পশু ডাক্তার পর্যন্ত গেছেন, অনেকে তো হয়তো এটা বুঝেও না। আমি ডাক্তার ফারজানা রহমান আপনার কাছে জানবো যে দেখেন যে এই যে গরু আমাদের প্রবণতায়, যখন একটা গরু রাস্তা দিয়ে যায়,
তখন হয়তো আমরা জিজ্ঞেস করি কত দাম, কেমন, জিতলেন না ঠকলেন। জি। কিন্তু এর মাধ্যমেও কোরবানি ঈদ যে কারণে এসছে, যে বার্তার জন্য, যে ত্যাগের জন্য, মানে ওই জিনিসটা আমাদের মনে রাখা কত জরুরি, কিন্তু আমরা মনে রাখতে পারি না। মানে এটাও তো একটা বিষয় যে আমি যত টাকা দিয়েই কিনলাম, জি গরুতে আমি গোশত কতটুকু পেলাম তার থেকে তো বেশি হচ্ছে যে আমার সন্তুষ্টি অর্জনের দিক থেকে সন্তুষ্টি। এই জায়গাটা আমাদের কেন মাথায় থাকে না, এটা কতটা রাখা জরুরি? এটা অবশ্যই রাখা জরুরি। মানে এই যে আমরা যে কোরবানি দিচ্ছি এটা তো আসলে ত্যাগের মহিমার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে আজকে একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যে কে কত দামি গরু কোরবানি দিচ্ছে, কত গরুতে কত বেশি সুন্দর গরু নিয়ে আসতে পারলাম, দেখতে কালারফুল গরু, অনেকে আবার কালার ব্যাপারটাও মাথায় রাখে। এই যে দেখা যাচ্ছে যে আসলে এই অসুস্থ প্রতিযোগিতায় আমরা আসল যে কাজ, যে ত্যাগের যে ব্যাপারটা রয়েছে সেটা আসলে আজকাল ভুলেই গেছে মানুষ, এটাই দেখা যাচ্ছে। ডাক্তার মিনহাজ, আপনার কাছে জানবো যে এই যে কোরবানির গোশত বিতরণের যে ব্যাপারটা, এইটা আসলে এই সম্পর্কটা কতটা ঝালাই করে দেয় আবার নতুন করে, মানে ঈদ উল ফিতরে একভাবে, কোরবানি দেয়া আবার আর একভাবে আর কি। মানে যেই আপনার স্বজনের কাছে হয়তো অনেকদিন যাওয়াও হয় না, কিন্তু একটা গোশতের টুকরা নিয়ে আবার গেলেন, নতুন করে আবার দেখা হলো অনেকদিন পরে, এই সম্পর্কে আপনার একটু জানতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি। অ্যাকচুয়ালি মানে আত্মীয়র মধ্যে যাদের পাওনা তাদের সাথে তো যেহেতু আমাকে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়, আত্মীয়তা রক্ষা করাটাও খুব কঠিন। তবে এই সময় যখন আরেকবার একটু দেখা হয়, হয়তো তার বাসায় যাওয়া হয়, তার আতিথেয়তা গ্রহণ করা হয়, সেই সুযোগে অবশ্যই সম্পর্ক অবশ্যই আরও দৃঢ় হয়। আর শুধু আত্মীয় না, পাড়া প্রতিবেশীর সাথেও এই ক্ষেত্রে সেই একই, খুব একটা তো দেখা সাক্ষাৎ হয় না। যদি রোগী হয়ে কেউ আসে তাহলে দেখা হয়, টেলিফোনে কথা হয়, কিন্তু অমনভাবে তো আর যাওয়া হয় না বাসায়। তো পাড়া প্রতিবেশীদের মধ্যেও যখন যাওয়া হয় সম্পর্ক অবশ্যই আরো বেশি দৃঢ় হয়। ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় আবারও ফিরছি। ডাক্তার ফারজানা রহমান, আমরা দুঃখিত যে আপনি ইমোশনাল হয়ে গেছেন আমাদের আলোচনার কারণে। আপনি বাবা হারিয়েছেন ছোটবেলায়, মানে মাকে আপনি কতদিন পেয়েছেন? মা এখন আছে বোধহয়? না, আমার মাও বেঁচে নেই। মানে মায়ের সঙ্গে ঈদের স্মৃতি আপনার? মায়ের সঙ্গে ঈদের স্মৃতি তো অনেক আছে। মায়ের সাথে কি নামাজ পড়তে যাওয়া হয়েছে কখনো? না, মায়ের সাথে কখনো নামাজ পড়তে যাওয়া হয় না, বা আপনাদের গ্রামে হয়তো এমন ছিল না? অ্যাকচুয়ালি গ্রামে খুব বেশি আমার ঈদ করার সুযোগ হয়নি। আমার দাদা অনেক ছোটবেলায় মারা গেছেন, মানে আমার বাবাও আমার দাদাকে দেখেনি। শোনা গেছে যে মাত্র 3 বছর বয়স যখন আমার বাবার, তখন আমার দাদা মারা গেছেন। তো গ্রামের বাড়িতে 1-2টার বেশি ঈদ আমরা কখনোই করিনি। ঈদ ঢাকাতেই করেছি। তো মায়ের সাথে ঈদ, তো বাবা মারা যাওয়ার পর আমার 2019 সালে আমার মা মারা গেছেন। তো 19 সাল পর্যন্ত না, তার আগে তো বিয়ে হয়ে গেছে, তার আগ পর্যন্ত মায়ের সাথে ঈদের সময়, ঈদের আগের রাতে দেখা গেছে যে আমার মা ঈদের দিন বা ঈদের আগের রাতে রান্না করে রাখতেন। সেই রান্নায় সামান্য সাহায্য করা, সামান্যই কিছু, উনিই করতেন সবকিছু। নতুন জামা দিতেন, মাই দিতেন। মায়ের আপনারা কি কিনতে একসাথে যেতেন? মার্কেটে যেতেন? মার্কেটে একসাথে যেতাম, জি, মার্কেটে একসাথে যেতাম, মার সাথেই যেতাম। ডাক্তার মোস্তফা কামাল, ঈদের মানে গরু সংক্রান্ত বিষয় বাদ দিলে ঈদের তো অনেক অসংখ্য স্মৃতি, মানে কোন স্মৃতিটা এখনো আসলে মনে হয় যে ওইটাই আসলে প্রকৃত ঈদ ছিল, সেরকম একটা স্মৃতি যদি বলেন? অনেক স্মৃতি, ওগুলো এখন আর নাই। যেমন ঈদের আগের দিন যে আমরা চাঁদ দেখতে, মানে প্রথম চাঁদটা দেখার জন্য আমাদের সামনে একটা বাসার সামনে বিশাল মাঠ ছিল। মাগরিবের নামাজ পড়েই আমরা সবাই, মুসল্লিরা সহ সবাই দাঁড়ায়, এরকম একটা করে মাঠ আছে, মনে হয় যে ওটাই ঈদের চাঁদের, মানে গেলে দেখা যায়। ওখানে ওইটা দেখার জন্য অনেকক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে দাঁড়ায় থাকতাম, মেঘের কোনা দিয়ে দেখা যায় কিনা, কোনো দিক দিয়ে দেখা যায় কিনা। ওইটা যে একটা আনন্দ ছিল, এইগুলা এখন আর দেখা যায় না। তারপর ওই যে দেখার পরেই যে একটা মরিচ বাতি, তারাবাতি, বোমা ফুটানো, যে আমরা আনন্দ করতাম, সব ছেলেপেলেরা সব ওই মাঠের মধ্যে সবাই চলে আসতো।
চিল্লাচিল্লি ইয়ে করা, যে চিৎকার চেঁচামেচি করা, দৌড়াদৌড়ি করা, ওই রাতে যে আমরা সারা কলোনি, আমরা একটা কলোনিতে থাকতাম, টিএনটি কলোনি, সেখানে আমাদের বন্ধু বান্ধব সবাই মিলে আসে, কত যে শয়ে শয়ে মানুষ ওইখানে তখন নামতো, নেমে যে সেই চিৎকার চেঁচামেচি, বোমা ফোটানো, মরিচবাতি টাইপের একটা ছিল, ওইটা এরকম এরকম ঘুরে ঘুরে পড়তো, এগুলো তো এখন আর মিস করি অনেক। তো মাঝখানে যে এই যে ঈদ কখন হবে, হ্যাঁ, এই যে মধ্যরাতে গিয়ে বলা কালকে হবে, এইটা কেমন আনন্দ দিচ্ছে? এইটা অনেক অনেক একদিন পরে দেখা যেত যে ঈদটা হয় নাই, ওই দিন হয় নাই, তারপরের দিন যে হয়েছে, এটাও অনেক মানে ওই সময় তখন অনেক এগুলো মজা। রাত 10টার পরে ডিক্লারেশন আসছে যে, হ্যাঁ, ডিক্লারেশন আসছে যে মানে ঈদের নাটক পরে কি দেখবো, আগে রাতে দেখে ফেলা আর কি। হ্যাঁ। ডাক্তার মিনহাজ, আপনার কাছে জানতে চাই যে ঈদকে কেন্দ্র করে আপনি দেখবেন যে গ্রামে প্রচুর খেলা হয়, যে বিবাহিত পক্ষ অবিবাহিত পক্ষ বা ছোট বড়, এই পাড়া ওই পাড়া, এরকম কোনো খেলায় অংশ নিয়েছেন আপনি, না সেই সময় আপনি পান না? আমি নিজে হয়তো অংশগ্রহণ করিনি, কিন্তু দেখেছি তো বটেই। গ্রামের বাড়িতে যখন ঈদ করতে যেতাম, তখন ঈদের দিন বিকেলে অথবা ঈদের পরদিন এ ধরনের অনেক ধরনের খেলাই আয়োজন করা হতো, এবং খেলা, আমি কখনোই খেলোয়াড় না, কিন্তু খেলা দেখতাম। রেফারিও হন নাই কখনো? রেফারি হওয়ার সৌভাগ্য হয়নি, তবে খেলা দেখতাম। ডাক্তার ফারজানা রহমান, ঈদ মানেই তো একটা মেহেদি দেবার একটা অনুষঙ্গ চলে আসে, মানে সেই মেহেদি দেয়া কি আপনার জীবনে বন্ধ হয়েছে নাকি এখনো দিয়ে যান? বা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর দিই না। তো ছোটবেলায় দিতাম, তবে এখন দেখা যাচ্ছে শুধু ঈদ না, যে কোনো একটা অনুষ্ঠানের আগেই দেখা যাচ্ছে যে মেহেদি উৎসব হচ্ছে না, পহেলা নববর্ষ হোক বা যে কোনো একটা অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে আজকাল মেহেদি উৎসব খুব বেশি হচ্ছে। আমরা দিতাম। এমন হতো যে আপনার কাছে হয়তো আশেপাশের মানুষেরা মেহেদি দিয়ে নিয়ে যাচ্ছে, বা আপনি কারো কাছে এরকম কখনো হয়নি যে আমার কাছে দিয়ে যাচ্ছে, কিন্তু আমি গেছি। আপনি গেছেন? জি, আমি ড্রয়িং এ খুব কাছে, সুতরাং আমি মেহেদি ভালো দিতে পারতাম না, আমি দিয়ে এসেছি অন্যের কাছ থেকে। দিয়েছেন। ডাক্তার মোস্তফা কামাল, এক সময় কিন্তু পুরুষেরাও মেহেদি দিত একটা সময়ে, ওটাই আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি। মানে আমার কাছে মনে হচ্ছে ওই সময় মানে নারীরা মেহেদি দিবে আর পুরুষরা দিবে না, মানে এইটা ছিল না। মানে এটা রিসেন্ট আমরা হয়তো এক যুগ বা এক দশক থেকে দেখছি যে মানে পুরুষ যদি কেউ মেহেদি দেয়, নখে যদি দেয়, তো এটা ঘুরে তাকাবা মেহেদি দিছে নাকি? আপনার অভিজ্ঞতা অবশ্যই আছে। অ্যাকচুয়ালি আমি এটাই বলতে চাইছিলাম যে আমরা ছোটবেলায় কিন্তু আমি ছেলে মেয়ে আমরা একসাথেই খেলতাম, আমরা এক্কা দোক্কা খেলতাম, আমি সব ছেলে মেয়ে সব আমরা কিন্তু একসাথেই খেলতাম, 6-7 পর্যন্ত আমরা একসাথেই খেলছিলাম। ওই সময় আমরা ওই যে ঈদের আগের দিন মেহেদি একটা গাছ ছিল, ওইখান থেকে আমরা নিয়ে আসতাম, একসাথে সবাই সংগ্রহ করতাম, একসাথে কি যাইতাম আমরা, একসাথে আমরা সব ছেলেপেলেরা একসাথে সবকিছু, তারাবির নামাজের সময় আমরা একসাথে বের হয়ে ঘুরে করতাম, ভোরবেলা ওগুলো করতাম, রাতের বেলা ঈদের আগের দিন রাতের বেলা আমরা এই কাজগুলো করতাম, গিয়ে নিয়ে আসতাম। এবং আমার মনে আছে আমরা একসাথে রাত্রেবেলা আমি নিজেও অনেক সময় মেহেদিগুলা বেটে তারপরে আমি নিজে আমাদের হাতেটাতে আমার ছোট ছোট, হ্যাঁ আমাদের ওই সময় তো 7-8 আমরা ভাই বোন সব পিঠাপিঠি, তো সবাই একসাথে সবকিছু করতাম, যাই করতাম সব একসাথে করতাম। প্রতিভা মিনহাজ স্যারের একটু কম দেখছি আর কি। আর আমার মেহেদির ব্যাপারটা হচ্ছে যে আমার বড় বোন আমাকে দিয়ে দিত, এবং সবসময় সে একটাই ডিজাইন, হাতের মধ্যে এখানে একটা গোল আর প্রতিটা নখের মাথায় এই এক ডিজাইন প্রতি। আপনি কোনোবার মানে রিয়্যাক্ট করেন নাই, বা আপনি তো ডাক্তার মিনহাজ আপনার কাছে জানবো যে মানে এই যে স্মৃতিগুলা, আপনি নিশ্চয়ই যৌথ পরিবারে বড় হয়েছেন? হ্যাঁ, ছোটবেলায় একসময় তো যৌথ পরিবার ছিল, পরে তো আসলে ঢাকা আসার পর আর যৌথ পরিবার হইল না। ওই আনন্দ কি পাওয়া যায় এখন, টের পাওয়া যায়? মানে ওটা যে আসলে আনন্দ ছিল সেটা মনে হয় নাকি এখনই মনে হয়? ওটা বেশি, ডেফিনেটলি অনেক বেশি। কারণ হচ্ছে যে সব ভাই বোন একসাথে হয়ে গেলে, আর ঈদের সময় একটা ব্যাপার ছিল যে মানে মামাতো বোন মামাতো ভাই বা এরা সবাই মিলে নানু বাড়িতে বেড়াতে যাওয়া অথবা দাদু বাড়িতে বেড়াতে যায়, এবং সব ভাই বোনরা একসাথে যাওয়া, সেই স্মৃতি একদম অন্যরকম। সেটা ছোটবেলাতেই শুধু সম্ভব, এখন আর এটা হচ্ছে না। ডাক্তার ফারজানা রহমান, আমার পরিবারে যেমন আছে যে আমার স্ত্রী 1 বছর বয়সে থাকতে আমার শ্বশুর মারা গেছেন আর কি, এবং আমার শাশুড়ি তার 4 কন্যাকে মাস্টার্স পাস করিয়েছেন, মানে এতটুকু, এটা একটা বিরাট যুদ্ধ ছিল তার জন্য আর কি। মানে আপনার পরিবারে বাবা চলে যাওয়ার পরে যে আপনি ঢাকা মেডিকেলে চিকিৎসা দিচ্ছেন একজন সহযোগী অধ্যাপক, এই জার্নিটা আসলে কতটা কঠিন ছিল?
নাকি অনেক সহজ ছিল? এই জার্নিটা তো ডেফিনেটলি কঠিন, কিন্তু আমার বাবা যখন মারা গেছে তখন আমি এমবিবিএস পাশ করে ফেলেছি। আচ্ছা, এমবিবিএস পাশ করে ফেলেছি। এমবিবিএস পাশ করে ফেলিনি, শুধু আমার জাস্ট বিসিএস এ চাকরি হয়েছে। চাকরি হওয়ার সাথে সাথে আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। আচ্ছা। ওনার ক্যান্সার ছিল, উনি 1 বছরের মাথায় মারা গেলেন। তো আমরা তখন আমার ছোট বোন বইটা পড়ে মোটামুটি সেটেল ছিলাম। আচ্ছা, আমার এই বাবা কারণে খুব রিটায়ারমেন্টের বেশি- পরে মারা গেছেন। সুতরাং এটা আসলে ইকোনমিক্যালি খুব একটা প্রবলেম হয়নি আমাদের প্রবলেম জন্য। হয়, কিন্তু একাকিত্বের জায়গা থেকে একাকিত্বের এটি- জায়গা, যে বাবার অভাবটা খুবই অনুভব করেছি। ডাক্তার মোস্তফা কামাল, আপনার কাছে জানবো যে চিকিৎসক হবার স্বপ্ন দেখা এবং হয়ে যাওয়া এবং ওই পথে থাকা এবং নিজেকে একটা পরিচ্ছন্ন জায়গায় রাখতে পারা, মানে সারা পৃথিবীর বাতাস যেভাবে দূষিত হচ্ছে, মানে সেই জায়গাতে এই যুদ্ধটা কত বড় এবং এই যুদ্ধে জয়ী হওয়াটাও কত বড়, মানে এখানেই কি আসলে সেই শপথের সারমর্ম কিনা, যে শপথ রক্ষা করা যাচ্ছে কিনা? ডেফিনেটলি অ্যাকচুয়ালি এখন যেভাবে পৃথিবী চলতেছে এখানে সৎ থাকাটাই অ্যাকচুয়ালি অনেক ডিফিকাল্ট। এবং সৎকে কিন্তু সব থেকে বেশি অসহযোগিতা করা হয়, হ্যাঁ, আপনি দেখবেন। হ্যাঁ, যিনি সৎ থাকে তিনি কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ে দেখা যায়। সো এখানে এটা একটা অবশ্যই অনেক টাফ ব্যাপার হয়ে যায় তার জন্য এখানে টিকে থাকাটা। যেখানে আমরা এমনও দেখেছি যে একজন সৎ মানুষ কোনো রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাও তিনি ট্যাগ খাচ্ছেন, এমনও তো হয় আমাদের দেশে হয় আর কি। হয়, আবার সে কোনোটা না থাকার কারণেও হয়, যে মানে এই দল আসলো তার সে নাই, ওখানে তো হইলই না, আবার অন্য দল আসলো ওখানেও নাই, ওইভাবেও সে কিন্তু একটা সবসময় একটা ইয়ের মধ্যে পড়েই যায়। তো ওইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে তার জন্য টিকে থাকা একটু অনেক টাফ, কিন্তু টিকে থাকা উচিত অবশ্যই উচিত। সেখানে তার আর ম্যাডামের ওই ম্যাডামের অ্যাকচুয়ালি আমি ম্যাডামকে চিনি অনেক, সেই আমরা 95 থেকে। আচ্ছা। উনি যে স্যারের আন্ডারে ট্রেনিং করতেন, আমরাও সেই একই স্যারের আন্ডারে ট্রেনিং করতাম। তো ওনার টাফ জীবনের ওই সময় ওই স্যারের ওয়ার্ডে 8টার আগে এসে কিন্তু সিগনেচার করা লাগতো স্যারের রুমে যেয়ে। সো একদম আমাদের 8টার আগেই এসে দিত, তারপরে স্যারের ওখানে তালা মেরে বন্ধ করে দেওয়া হতো। সো আমরা ওই 8টার আগেই এসে উপস্থিত হওয়া লাগতো। আর লাস্টে স্যার তো রাউন্ড দিত প্রায় 3 থেকে 4 ঘন্টা। প্রফেসর রফিকুদ্দিন স্যার, উনি বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত মেডিসিন স্পেশালিস্ট। তো ওনার ওয়ার্ডে আমরা ডিউটি করতাম, আপাও ডিউটি করতো। তো ওইখানে যে টাফ আমরা ডিউটিগুলো করছি, তো ওই আপার সেই মানে আপনি যে বললেন যে কেমন আসলেই অনেক স্ট্রাগল করতে হয়েছে, শেষে যাওয়ার টাইমেও স্যারের ওখানে আবার সিগনেচার করে যাওয়া হলো। আমরা একেবারে শেষ প্রান্তে, ডাক্তার ফারজানা রহমান, এখনো এই বয়সে এসেও ঈদ আসলে আমাদের জন্য কি আনে, একেবারে 30 সেকেন্ডে যদি বলেন। ঈদ আমাদের আনন্দ বয়ে আনে এবং সেই সাথে সহানুভূতিতা, তারপর পারস্পরিক বন্ধন তাকে আরো বেশি সুদৃঢ় করে, এই ঈদের ব্যাপার। ডাক্তার মিনহাজ, মানে ঈদ তো আপা যা বললেন এগুলো সবার জীবনে আসলে আনে, কিন্তু এই পুরো বছরের মধ্যে ঈদ এসে একটা ব্রেক দেয় তো, মানে এই যে একেবারে দৈনন্দিন জীবনের যা চলে যাচ্ছে তার মধ্যে দিয়ে, মানে এই ব্রেকটা কি আসলে বরং আরো বেশি সুন্দর করে দেয় আমাদেরকে, না কি করে? হ্যাঁ, অবশ্য বিশ্রাম নেওয়ার কিছুটা সময় তো পাওয়া যায়। আমি তো সবসময় রবীন্দ্রনাথের সেই লাইন দুটো স্মরণ করি যে বিশ্রাম কাজেরই অঙ্গ, একসাথে বাঁধা, নয়নের অংশ যেন নয়নের পাতা, কিছুটা বিশ্রাম নেই আবার পরিশ্রমের জন্য তৈরি হই। কি সুন্দর করে বলেছেন। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সুপ্রিয় দর্শকদেরকে ধন্যবাদ এবং ঈদ মোবারক। সত্যি ঈদ আসলে হাজার রং নিয়ে মানুষের কাছে আসে, কখনো অনেক আনন্দ নিয়ে আসে সীমাহীন, যেমনটি শুরুতেই বলছিলাম, আবার ঈদ মনের অজান্তে মানুষকে অশ্রু সজল করে, মানুষকে অনেক স্মৃতিকাতর করে, অনেক 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 কিছু নিয়ে আসে। কিন্তু ঈদ আসলে আমাদের কতটা মানুষ বানাই, বা ঈদের যে বার্তা, ত্যাগের যে মহিমা আমাদেরকে কতটা আসলে ওই ত্যাগই করে তোলে, সেটি একটি বিবেচ্য। আমরা বলা যায় যে একটি নতুন বাংলাদেশ স্বপ্নের গল্প প্রায় প্রতিদিনই আসলে বলে যাচ্ছি। আমরা চাই যে এই ঈদ, এবারের ঈদও বাংলাদেশের মানুষকে সুখী, সুন্দর, সমৃদ্ধ করুক, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।